go. ইংরেজি শেখার সময় একটা অদ্ভুত ব্যাপার হয় তাই না? আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটি সময়ের ধারণা কিন্তু বেশ সহজেই বুঝি। কিন্তু যখনই এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস বা ধরুন ফিউচার পারফেক্টের মতো ওই 12টা ভাগে ভাগ হয়ে যায়, তখন মনে হয় যেন এক জটিল গোলক ধাঁধায় আটকে গেছি। আমাদের আজকের আলোচনার জন্য যে ইংরেজি ব্যাকরণের টেন্স আর আমাদের বাস্তব জীবনের টাইম নাকি এক জিনিস নয়, আজ আমরা এই ধাঁধারই সমাধান করার চেষ্টা করব আর দেখব এই 12টা টেন্স আসলে শুধু নিয়ম নয়, বরং গল্প বলার এক একটা অসাধারণ কৌশল। একদম ঠিক বলেছেন। এই টেন্স আর টাইমের পার্থক্যটা ধরতে পারলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যায়। তাই হ্যাঁ, দেখুন, টাইম হলো একটা সার্বজনীন ধারণা। মানে এটা সবার জন্য সমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা ঠিক যেন নদীর স্রোতের মতো বয়েই চলেছে। আচ্ছা, কিন্তু টেন্স হলো পুরোপুরি একটা ব্যাকরণগত টুল, মানে ভাষার একটা অস্ত্র বলতে পারেন। ভাষার অস্ত্র? হ্যাঁ, এটা দিয়ে আমরা ওই সময়ের স্রোতের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি বা কোন ঘটনাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছি সেটা বোঝানো হয়। তার মানে টেন্স হলো সময়ের একটা ম্যাপের মতো, যেটা দিয়ে আমরা ভাষার জগতে পথ চলি। চমৎকার উপমা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ম্যাপটা মাঝে মাঝে আমাদের বেশ অবাক করে দেয়। যেমন ধরুন, আমি যদি বলি দ্য প্রাইম মিনিস্টার ভিজিটস দ্য ইউকে নেক্সট উইক, এখানে ভার্বটা খেয়াল করুন, ভিজিটস, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স। কিন্তু ঘটনাটা ঘটবে কখন? ভবিষ্যতে। তার মানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে ফিউচার টাইমের কথা বলছি। বাহ, এটাই তো আসল আহা মুহূর্ত। তার মানে টেন্স হলো ক্রিয়ার একটা পোশাক, আর টাইম হলো সেই পোশাক পরা চরিত্রটা কোন সময় অভিনয় করছে সেটা। ঠিক। তাহলে তো এই পোশাকগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতেই হয়। চলুন বর্তমানের পোশাকগুলো দিয়েই শুরু করি। প্রেজেন্ট টেন্সের যে 4টে রূপ আছে, সেগুলোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? তো চিরন্তন সত্য বা অভ্যাস বোঝানোর নিয়ম হিসেবে শিখি। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। একদম। অথবা আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। কিন্তু এর আসল ক্ষমতা হল কোনো ঘটনাকে একটা সাধারণ নিরপেক্ষ ফ্যাক্ট হিসেবে তুলে ধরা। এখানে কোনো আবেগ বা নাটকীয়তা নেই, শুধু তথ্য। আচ্ছা, তার মানে যখন আমি বলি হি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক, আমি শুধু একটা তথ্য দিচ্ছি। হ্যাঁ। কিন্তু যদি বলি হি ইজ ওয়ার্কিং অ্যাট আ ব্যাংক, তখন? দুটোই তো বর্তমান, কিন্তু শুনতে একটু আলাদা লাগছে। ঠিক এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জাদু। হি ইজ ওয়ার্কিং বলার সাথে সাথেই আমাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। লোকটা হয়তো এই মুহূর্তে কম্পিউটারের সামনে বসে কাজ করছে। ও আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স যে কোনো ঘটনাকে জীবন্ত করে তোলে, মনে হয় যেন চোখের সামনেই ঘটছে। এটা শুধু এখন চলছে বোঝায় না, একটা অস্থায়ী অবস্থার কথাও বলে। যেমন আই অ্যাম লিভিং ইন ঢাকা বললে মনে হয় আমি হয়তো স্থায়ীভাবে এখানে থাকি না, এটা একটা সাময়িক ব্যবস্থা। তার মানে সিম্পল প্রেজেন্ট হলো একটা সাদা কালো ছবির মতো, শুধু তথ্য, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো একটা রঙিন চলমান ভিডিওর মতো। দারুণ। এরপর তো আসছে প্রেজেন্ট পারফেক্ট, যেটা নিয়ে অনেক কোলাহল তৈরি হয়, আমি জানি। আই ইট আর আই হ্যাভ ইটেন, এই দুটো নিয়ে, তাই তো? একদম। বাংলায় তো দুটোই প্রায় আমি খেয়েছি, তাহলে ইংরেজিতে এই দুটো আলাদা কেন? এটাই সম্ভবত টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোর একটা। আই এট রাইস, এটা হলো সিম্পল পাস্ট, মানে অতীতের একটা ঘটনা, গল্প এখানেই শেষ। হয়তো কাল খেয়েছিলাম বা সকালে খেয়েছিলাম, এখন আর তার কোনো রেশ নেই। কিন্তু যখনই আপনি বলছেন আই হ্যাভ ইটেন রাইস, মানে প্রেজেন্ট পারফেক্ট, আপনি শুধু অতীতের একটা ঘটনা বলছেন না, আপনি বর্তমানের সাথে তার একটা সেতু তৈরি করছেন। সেতু তৈরি করছেন? হ্যাঁ, এর মানে হল আমি খেয়েছি এবং তার ফলস্বরূপ এখন আমার পেট ভরা, তাই আমি আর খাবো না। ও আচ্ছা, তার মানে আই লস্ট মাই কিজ বললে মনে হচ্ছে আমি একটা গল্প বলছি। এটা সিম্পল পাস্ট। ঠিক। কিন্তু যদি বলি আই হ্যাভ লস্ট মাই কিজ, মানে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে হলো আমার চাবি হারিয়ে গেছে এবং সেই কারণে আমি এখন বাড়িতে ঢুকতে পারছি না। সমস্যাটা এখনো বর্তমান। এক্স্যাক্টলি। প্রেজেন্ট পারফেক্ট অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেয়। এর সাথে প্রায়ই অলরেডি, জাস্ট, ইয়েটের মতো শব্দ থাকে, যেগুলো এই ভরখরেই শেষ হওয়া কিন্তু বর্তমান প্রাসঙ্গিকতার উপর জোর দেয়। বুঝেছি। এরপরের টেন্সটা এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলছেন তাই তো, যেখানে কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে। হ্যাঁ, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমি তো এটাও বলতে পারি আই অ্যাম ওয়ার্কিং হিয়ার। দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি? খুব ভালো প্রশ্ন। আই অ্যাম ওয়ার্কিং বললে বর্তমান মুহূর্তের উপর জোর দেওয়া হয়, কিন্তু যখনই আপনি বলছেন আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স, তখন আপনি শুধু বর্তমানের কথা বলছেন না, আপনি পুরো 5 বছরের যাত্রার উপর জোর দিচ্ছেন। আচ্ছা, সময়কালটা বা ডিউরেশনের ওপর। একদম। এখানে সময়কালটা খুব গুরুত্বপূর্ণ। এই টেন্স ব্যবহার করে আমরা বোঝাতে চাই যে কাজটা কত দিন ধরে চলছে এবং তার কারণে বক্তা হয়তো এখন ক্লান্ত বা অভিজ্ঞ। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কেউ জিজ্ঞেস করল ওয়াই আর ইয়োর আইজ রেড। উত্তরে বলা যেতে পারে বিকজ আই হ্যাভ বিন ক্রাইং। কান্নার কাজটা হয়তো এইমাত্র থেমেছে, কিন্তু তার প্রভাবটা রয়ে গেছে। বোঝা গেল। তার মানে প্রেজেন্ট টেন্সের এই 4টে রূপ আসলে বর্তমান সময়কে 4 রকম দৃষ্টিকোণ থেকে দেখার উপায়। 1 সাধারণ তথ্য, 2 চলমান দৃশ্য, 3 অতীতের সাথে বর্তমানের যোগসূত্র, আর 4 একটা দীর্ঘ সময় ধরে চলা কাজের প্রভাব। চমৎকারভাবে সারসংক্ষেপ করেছেন। এবার একটু অতীতে ডুব দেওয়া যাক। চলুন, পাস্ট টেন্সের শুরুটাও সিম্পল পাস্ট দিয়ে। আমরা তো আগেই বললাম এটা অতীতের একটা সাধারণ ঘটনা ছবি তুলে ধরে। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912। ঘটনাটা অতীতেই শেষ, বর্তমানের সাথে সরাসরি কোনো যোগসূত্র নেই। আর এর গঠনও খুব সোজা। ভার্বের দ্বিতীয় রূপটা V2 ব্যবহার করলেই হলো। ঠিক। আর পাস্ট কন্টিনিউয়াস, ওটা তাহলে অতীতের কোনো চলমান ভিডিও, তাই তো? যেমন yesterday at 7 p.m. I was watching TV। ঠিক তাই। পাস্ট কন্টিনিউয়াস আমাদের অতীতের একটা নির্দিষ্ট মুহূর্তে নিয়ে যায় এবং দেখায় তখন ঠিক কি ঘটছিল। এটা প্রায় একটা বড় ঘটনার পটভূমি তৈরি করতে ব্যবহৃত হয়। পটভূমি কিভাবে? যেমন I was crossing the road when I suddenly saw a speeding car। এখানে মূল ঘটনাটা হলো গাড়ি দেখা, আর তার পটভূমি হলো রাস্তা পার হওয়া। when আর while শব্দ দুটো এই টেন্সের খুব ভালো বন্ধু। এটা তো বেশ কাজের। কিন্তু এরপর যেটা আসছে পাস্ট পারফেক্ট, সেটাকে তো অনেকে টেন্সের বিভীষিকা বলে মনে করে। হ্যাঁ, করে। ওই যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই হ্যাড ডাইড কেন ব্যবহার করা হয়? ডাইড বললেই তো হতো। হ্যাঁ, এটা একটা ক্লাসিক উদাহরণ এবং এই টেন্সটা বোঝার সবচেয়ে ভালো উপায়। ভাবুন আপনি অতীতে ঘটে যাওয়া একটা গল্প বলছেন। গল্পের সব ঘটনাই সিম্পল পাস্ট টেন্সে ঘটছে। আচ্ছা। এখন হঠাৎ আপনার গল্পের ভেতরেই তার চেয়েও পুরনো কোনো ঘটনার কথা উল্লেখ করার দরকার পড়ল। তখন কি করবেন? অর্থাৎ অতীতের ভেতরে আরেকটা অতীত, একটা ফ্ল্যাশব্যাকের মতো। প্রিসাইজলি। পাস্ট পারফেক্ট হল গল্পের ভেতরের ফ্ল্যাশব্যাক। দ্য ডক্টর কেম এটা হলো গল্পের মূল অতীত, কিন্তু তারও আগে আরেকটা ঘটনা ঘটে গেছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ও, এখন পরিষ্কার হচ্ছে। দুটো অতীত ঘটনাকে যখন এক বাক্যে আনা হয়, তখন কোনটা আগে ঘটেছে সেটা পরিষ্কার করার জন্যে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 ব্যবহার করা হয়। এটা ছাড়া বোঝা মুশকিল হয়ে যেত কোনটা আগে আর কোনটা পরে। তার মানে আমি যদি বলি when I reached the station the train left, এর মানে হতে পারে আমি পৌঁছানোর পরেই ট্রেনটা ছাড়ল। হতে পারে। কিন্তু যদি বলি when I reached the station the train had left, তার মানে আমার পৌঁছানোর আগেই ট্রেন চলে গিয়েছিল, আমি আর ধরতে পারিনি। পুরো অর্থই পাল্টে গেল। একদম। এই জন্যই পাস্ট পারফেক্ট এত শক্তিশালী একটা টুল। দারুণ। আর পাস্ট টেন্সের শেষ সদস্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেই ফ্ল্যাশব্যাকের ধারণাকে আরও একটু বিস্তারিত করে। এটা বোঝায় যে অতীতের একটা ঘটনার আগে অন্য একটি কাজ বেশ কিছুক্ষণ ধরে চলছিল। আচ্ছা। যেমন হিজ হ্যান্ডস ওয়ার ডার্টি বিকজ হি হ্যাড বিন ফিক্সিং দ্য কার। হাত নোংরা হওয়াটা হলো পাস্ট, কারণ সে তারও আগে থেকে গাড়ি সারানোর কাজটা করছিল, যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও কাজের সময়কালটার উপর জোর দেওয়া হচ্ছে। দারুণ। তাহলে অতীতকালের 4টে রূপ পরিষ্কার হলো: সাধারণ ঘটনা, চলমান দৃশ্য, অতীতের ভেতরের অতীত এবং অতীতের কোনো কাজের দীর্ঘ পটভূমি। এবার চলুন ভবিষ্যতের দিকে তাকানো যাক। ভবিষ্যতের শুরুটা খুবই সহজ, ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। এটা দিয়ে ভবিষ্যতের কোনো সাধারণ ঘটনা বা সিদ্ধান্তের কথা বলা হয়। আই উইল কল ইউ টুমরো। এখানে উইল ব্যবহার করে ভবিষ্যতের একটা ইচ্ছা বা প্রতিজ্ঞা বোঝানো হচ্ছে। ঠিক।
আচ্ছা, শ্যাল আর উইলের মধ্যে একটা বিতর্ক ছিল না? আই আর উই এর সাথে শ্যাল বসার কথা। হ্যাঁ, প্রথাগত ব্যাকরণে সেই নিয়মটা ছিল। শ্যাল দিয়ে বোঝানো হতো একটা সাধারণ ভবিষ্যৎবাণী, আর উইল দিয়ে বোঝানো হতো দৃঢ় সংকল্প। কিন্তু আধুনিক ইংরেজিতে, বিশেষ করে কথ্য ভাষায়, এই পার্থক্যটা প্রায় উঠেই গেছে। মানে এখন আর তেমন ব্যবহার হয় না। খুব কম। এখন সবকিছুর সাথেই উইল ব্যবহার করাটা অনেক বেশি স্বাভাবিক। শ্যাল এখন মূলত প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন শ্যাল উই গো। ঠিক আছে, তাহলে সিম্পল ফিউচার হলো ভবিষ্যতের একটা সাধারণ প্ল্যান। আর ফিউচার কন্টিনিউয়াস, টুমরো অ্যাট দিস টাইম আই উইল বি ট্রাভেলিং টু কক্সবাজার। এটা শুনে মনে হচ্ছে ভবিষ্যতের একটা ছবি চোখের সামনে ভাসছে। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে, এই ধারণাটা দেয়। এটা আপনার প্ল্যানকে আরও বেশি সুনিশ্চিত এবং জীবন্ত করে তোলে। আপনি যখন বলেন আই উইল বি ওয়াচিং দ্য মুভি, এটা শুধু একটা প্ল্যান নয়, এটা একটা ভবিষ্যৎবাণী যে ওই সময়ে আপনি ঠিক ওই কাজটাতেই মগ্ন থাকবেন। বেশ মজার তো। এরপর আসছে ফিউচার পারফেক্ট। এটা কি পাস্ট পারফেক্টের মতো, ভবিষ্যতের কোনো ফ্ল্যাশব্যাক? ঠিক তা নয়, তবে ধারণাটা কাছাকাছি। ফিউচার পারফেক্ট হলো ভবিষ্যতের একটা ডেডলাইন। ডেডলাইন? হ্যাঁ, এটা দিয়ে বোঝানো হয় যে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে। যেমন, বাই 10 PM টুনাইট আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এখানে ডেডলাইনটা হলো রাত 10টা। ওই সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তার মানে এটা প্ল্যানিং এবং লক্ষ্য নির্ধারণ করার জন্য খুব দরকারি একটা টেন্স। একদম। যেমন, বাই 2030 সায়েন্টিস্ট উইল হ্যাভ ফাউন্ড আ কিওর ফর দিস ডিজিজ। হ্যাঁ, ভবিষ্যতের একটা নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে কাজ শেষ হওয়ার প্রতিশ্রুতি। এক্স্যাক্টলি। আর সবশেষে আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একটু কম ব্যবহৃত হয়, কিন্তু এরও একটা বিশেষত্ব আছে। কিরকম? এটা ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ কতক্ষণ ধরে চলতে থাকবে সেই সময়কালটার উপর জোর দেয়। যেমন, নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 10 ইয়ার্স। এখানে মূল ফোকাসটা 10 বছর পূর্তি হওয়ার উপর, ভবিষ্যতের একটা মাইল ফলক উদযাপন করার মতো। বাহ, তাহলে পুরো 12টা টেন্সের ম্যাপটা এখন বেশ পরিষ্কার লাগছে। এটা শুধু নিয়মকানুনের তালিকা নয়, বরং সময়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আর গল্প বলার 12টা ভিন্ন ভিন্ন উপায়। ঠিক তাই। সেগুলো একটু সংক্ষেপে জেনে নিলে কেমন হয়? অবশ্যই। প্রথমত, বাক্যের মধ্যে থাকা কিছু শব্দ বা সিগন্যাল ওয়ার্ডস আমার খুব সাহায্য করে। যেমন এভরিডে, ইউজুয়ালি থাকলে সিম্পল প্রেজেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। নাও, অ্যাট দ্য মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর জাস্ট, ইয়েট, অলরেডি ওগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট। আর ফর বা সিন্স দিয়ে সময়ের উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াসের কথা মাথায় আসা উচিত। আর পাস্ট টেন্সের জন্য ইয়েস্টারডে, লাস্ট উইক, আগো এই শব্দগুলো পরিষ্কারভাবে সিম্পল পাস্টকে নির্দেশ করে। ওয়েন বা ওয়াইল দিয়ে দুটো বাক্য যুক্ত হলে সেখানে পাস্ট কন্টিনিউয়াস থাকার সম্ভাবনা খুব বেশি। আর বিফোর বা আফটার দিয়ে অতীতের দুটো ঘটনাকে তুলনা করলে পাস্ট পারফেক্ট আসবেই। তার মানে ভার্বের ফর্ম মুখস্থ করার পাশাপাশি এই সূত্রগুলো মনে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায়। একদম। আর ভার্বের 3টে রূপ, V1, V2, V3, এগুলো তো টেন্সের মূল ভিত্তি। এগুলো ভালোভাবে জানা না থাকলে কোনো নিয়মই ঠিকমতো কাজ করবে না। এটা অনেকটা শব্দভাণ্ডার জানার মতোই জরুরি। আজকের এই আলোচনায় আমরা দেখলাম টেন্স আসলে ভাষার এক অসাধারণ শক্তি। এটা আমাদের শুধু ঘটনা বলার সুযোগ দেয় না, বরং সেই ঘটনার প্রতি আমাদের অনুভূতি, দৃষ্টিকোণ আর বর্তমানের সঙ্গে তার সম্পর্কটাকেও প্রকাশ করতে সাহায্য করে। হ্যাঁ, টেন্স আর টাইমের পার্থক্য বোঝা থেকে শুরু করে 12টি টেন্সের ভেতরের গল্পগুলো জানাটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আলোচনা শেষে একটা বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। আমরা দেখলাম যে ইংরেজি ভাষায় সময়কে প্রকাশ করার জন্য এতগুলো সূক্ষ্ম টুল বা টেন্স আছে। কিছু ভাষায় কিন্তু টেন্সের এত ভাগ নেই, আবার কোনো কোনো ভাষায় হয়তো আরও অন্যরকম ব্যবস্থা আছে। ঠিক। তাহলে কি আমরা বলতে পারি যে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার গঠন আমাদের সময়কে দেখার এবং অনুভব করার ভঙ্গিকেও প্রভাবিত করে? এটা তো ভাবনার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এরপর থেকে যখনই কোনো ইংরেজি বাক্য পড়া বা শোনা হবে, তখন শুধু তার আক্ষরিক অর্থ নয়, বরং লেখক বা বক্তা কেন ঠিক ওই টেন্সটি বেছে নিলেন তার পেছনের উদ্দেশ্যটা নিয়েও ভাবা যেতে পারে।
সময়ের এই ব্যাকরণটা বোঝা গেলে যোগাযোগের অনেক নতুন দুয়ার খুলে যায়। All right, class, what is a tense? It's about when an action happens. Good. And what are the kinds? Past, present, future.